সবাইকে আজকের কেমিস্ট্রি ফ্রি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এই কেমিস্ট্রি ফ্রি ক্লাসের ধারাবাহিকতায় আমরা অধ্যায় 3-এ যতগুলো ক্লাস নিয়েছি আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে সেই ক্লাসগুলো করেছো। তো এরই ধারাবাহিকতায় আমরা এই পঞ্চম ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগতম। সো আজকে আমরা এর আরেক ক্লাসে আমরা বলেছিলাম যে আমরা আজকে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো চলো, আজকের টপিক হচ্ছে কি ইলেকট্রন বিন্যাস। মোস্ট ইম্পর্ট্যান্ট আর মোস্ট ইন্টারেস্টিং একটা টপিক, যেখানে অনেক ধরনের অনেক ধরনের সংখ্যার খেলা আছে, অনেক ধরনের শক্তি স্তরের খেলা আছে। তো আজকে এই খেলাগুলো তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করাবো, যাতে তোমরা নেক্সট ফাইনাল ম্যাচে ভালো করতে পারো। ফাইনাল ম্যাচ মানে কি ফাইনাল এক্সামে যাতে ভালো করতে পারো। তো চলো, ইলেকট্রন বিন্যাস জিনিসটা কি তোমাদের আগে বুঝতে হবে না। যেমন একটা পরমাণু অনেক ধরনের ইলেকট্রন, বাইরে পরমাণুর আশেপাশে শক্তি স্তর থাকে। শক্তি স্তরে কি ঘোরাফেরা করে? ইলেকট্রন ঘোরাফেরা করে। ইলেকট্রন কি এমনি এমনি ঘোরাফেরা করে কোনো নিয়ম ছাড়া? অবশ্যই না, নিয়ম সহ। নিয়ম লাগে, কতগুলো নিয়ম লাগে, তারপরে এরা ঘোরাফেরা করে। তারপরেই না পরমাণুগুলো কি হয়? বিলুপ্ত হয় না, একটা এক্সিস্ট করে। সো এর একটা বিন্যাসভাবে কি করে ইলেকট্রনগুলো স্থাপন থাকে, যে কোথায়? পরমাণুতে। তো আজকে সেই ইলেকট্রন বিন্যাস সম্পর্কে তোমাদের ধারণা দেব। এর আগে ইলেকট্রন বিন্যাস জানার আগে তোমাদেরকে জানতে হবে অনেক ধরনের টপিক। যেমন প্রধান শক্তি স্তরের কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে, যেমন তারপর উপশক্তি স্তরের কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। যেমন আরেকটা নীতি আছে, আহ্বান নীতি, অনেক ইম্পর্টেন্ট নীতি। যে কোনো প্রশ্নে আসতে পারে, তোমাদের বলতে পারে এর আহ্বান নীতি যে প্রদর্শন করে তা ব্যাখ্যা করো ঘতে। তারপর এমসিকিউতে আসতে পারে কোনটা আহ্বান নীতি কি করে মেনে চলে। তো চলো, প্রথম টপিক হচ্ছে আজকে প্রধান শক্তি স্তর ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে। আসো, প্রধান শক্তি স্তরটা কি? প্রধান শক্তি স্তর হচ্ছে, ধরো এর আগে আমরা কি বোর পরমাণু মডেল পড়ছিলাম। বোর পরমাণু মডেলে আমরা কি জানছি? একটা পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে, এর আশেপাশে কি ইলেকট্রন ঘুরে। ইলেকট্রন কোথায় ঘুরে? কক্ষপথ লাগে, একটা কক্ষপথের অনুসারে ঘুরে। তো কক্ষপথে একটা আকার দিয়েছেন না উনি, বোর সাহেব কি করছেন? একটা অনুমোদিত বৃত্তাকার কক্ষপথের কথা উল্লেখ করে দিয়েছেন। সো আমরা জানতে পারি, ওনার তথ্য থেকে আমরা জানতে পারি কি একটা অনুমোদিত গোলাকার কি কক্ষপথে ইলেকট্রন ঘোরাফেরা করে। সেই গোলাকার অনুমোদিত কক্ষপথকে আমরা কি ধরবো? এন ধরবো। আর এন এর মানে কি? এই এনই হচ্ছে প্রধান শক্তি স্তর। আর এন এর সংখ্যা যত হবে প্রধান শক্তি স্তরই তত হবে। ধরো এবার আসি আর একটু ক্লিয়ার ভাবে বুঝাই। ধরো এন এর মান কত? এন এর মান 1। এন এর মান 1, n = 1। ধরো n = 1, তার মানে কি? তার মানে এটা হচ্ছে পরমাণুর প্রথম শক্তি স্তর। মানে একটা পরমাণু একটাই শক্তি স্তর আছে, একটাই প্রধান শক্তি স্তর আছে। ওকে, ধরো n = 2, তার মানে ওই পরমাণু দুইটা শক্তি স্তর আছে। আর n = 2 মানে এই শক্তি স্তরটা কি? দ্বিতীয় শক্তি স্তর। আর n = 1 অর্থ কি? প্রথম শক্তি স্তর। ওকে, ধরো n = 3, n = 4, তার মানে কি? এগুলো তোমরা নিজে বলতে পারতো এখন তৃতীয় শক্তি স্তর, আর এটা কি? চতুর্থ শক্তি স্তর। ওকে, তার মানে n এর মান যত হবে কি প্রধান শক্তি স্তর মানও তত হবে। যতটাই n এর মান যত হবে প্রধান শক্তি স্তরও ততটাই হবে। আসো তাহলে এখন n এর মান যখন 1 হবে তখন প্রধান শক্তি স্তরের নাম কি হবে? প্রধান শক্তি স্তরে কতগুলো নাম থাকে? K, L, M, N, এভাবে সিরিয়াল ওয়াইজ কতগুলো নাম থাকে। ওকে, তার মানে তখন প্রধান শক্তি স্তরের নাম হবে প্রধান শক্তি স্তরের নাম কি হবে? প্রধান শক্তি স্তরের তখন নাম হবে K। যখন n = 2 হবে তখন কি হবে? তখন প্রধান শক্তি স্তরের নাম হবে L। তাহলে সিরিয়াল ওয়াইজ যাই। তাহলে এখন প্রধান শক্তি স্তরের যখন n = 3 হবে তখন প্রধান শক্তি স্তরের নাম কি হবে? M। তার মানে এরপরেটা তোমরা বুঝতেছো, এরপরেটা হবে n। যখন কি হবে? n = 4 হবে তখন কি হবে? প্রধান শক্তি স্তরের নাম n হবে। এখন প্রশ্ন যখন বলবে কে
এটা কে প্রধান শক্তি স্তর। এখন তোমরা বুঝবা না কে হচ্ছে কি প্রথম শক্তি স্তর। যখন এম এর কথা বলবে তখন কি ধরে নিবা, তৃতীয় শক্তি স্তর। যখন এন এর কথা বলবে তখন চতুর্থ শক্তি স্তর। তার মানে ওই পরমাণুতে এন এর মান যখন বলবে তখন তোমরা কি ভেবে নিবা, ওই পরমাণুতে 4টা শক্তি স্তর আছে। ওকে, 4টা শক্তি স্তর আছে। আসো এবার প্রধান শক্তি স্তরের কনসেপ্টটা তো ক্লিয়ার আছে। এখন প্রধান শক্তি স্তরকে আবার অনেক ধরনের নামেও প্রকাশ করা যায়। প্রধান শক্তি স্তরকে আমরা কি বলি, শ্যালও বলতে পারি। শ্যাল মানে কি, একটা শ্যাল এর ইংলিশ হচ্ছে শ্যাল। প্রধান শক্তি স্তর, প্রধান শক্তি স্তর একে আমরা কি বলতে পারি, এমনিতে নর্মাল শক্তি স্তরও বলতে পারি, শ্যালও বলতে পারি। এছাড়া আরো অনেক ধরনের নাম আছে, যেখানে এছাড়া অনেক ধরনের অনুমোদিত কক্ষপথ আমরা বলতে পারি। কারণ অনুমোদিত কক্ষপথ কেন বলতেছে, কারণ ওই বোর পরমাণু মডেলের এই প্রথম পয়েন্টটা দেখো, ওখানে উনি কি বলছেন, অনুমোদিত বৃত্তাকার কক্ষপথ। একদম বলে দেয় না যে বৃত্তাকারই হবে, অনুমোদিত যে কোনো আকারে হতে পারে। বৃত্তাকারের মধ্যে অন্য আকার আছে না, উপবৃত্তাকার আছে, অথবা অনেক ধরনের বৃত্তাকার আছে। সো ওই অনুমোদিত বৃত্তাকার হবে, অনুমোদিত বৃত্তাকার কক্ষপথ। এছাড়া ওকে কক্ষপথও বলা হয়। অনেক ধরনের নাম দিয়ে একে প্রকাশ করা যায়। ওকে, এগুলো কি নাম, এগুলো হচ্ছে নাম। প্রধান শক্তি স্তরে একটু কি তোমাদের জানলে এনাফ হবে। আসো এবার ইলেকট্রন বিন্যাসটাকে আরো স্পেসিফিক্যালি জানার জন্য আরো কিছু ডেটা জানতে হবে তোমাদেরকে। এবার আসি উপশক্তি স্তর। এটা তো প্রধান শক্তি স্তর। এবার আসি উপশক্তি স্তর। উপশক্তি স্তর তোমরা শুনেই বুঝতে পারতেছো এটা কি জিনিস। যেমন জেলা, আমাদের জেলা থাকে, উপজেলা থাকে, জেলা আন্ডারে তো উপজেলা। এরকমই প্রধান শক্তি স্তর আন্ডারের ভিতরে কিছু ছোট ছোট উপশক্তি স্তর থাকে। ওকে, কিছু ছোট ছোট উপশক্তি স্তর থাকে। আচ্ছা, প্রধান শক্তি স্তরকে আবার অরবিটও বলে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। অরবিট, অরবিট, এটা দিয়ে, এই নামটা দিয়ে অনেক প্রশ্ন আসে। ওকে, এটা হচ্ছে প্রধান শক্তি স্তর। আবার আসে উপশক্তি স্তর। এর নামগুলো আগে জেনে নি। ওকে, উপশক্তি স্তরকে আমরা কি বলতে পারি, উপশক্তি স্তরকে আমরা অরবিটালও বলতে পারি। অরবিটাল, যেহেতু প্রধান শক্তি স্তরটা অরবিট আর এটা যেহেতু ছোট, এই জন্য একে কি বলে, অরবিটাল। নামটা সিমিলার থাকতে হবে অবশ্যই, যেহেতু শক্তি স্তর। অরবিট, অরবিটাল, অরবিট, অরবিটাল, এরকম। অরবিট মানে প্রধান শক্তি স্তর, অরবিটাল মানে কি উপশক্তি স্তর। এবার আসি উপশক্তি স্তর। এখন যেহেতু প্রধান শক্তি স্তরে কিছু মান আছে, এন এর মান আছে 1 2 3 এরকম মান আছে অবশ্যই, তাহলে উপশক্তি স্তরের কিছু মান থাকবে, অবশ্যই থাকবে, উপশক্তি স্তরের মান থাকবে। এখন এই উপশক্তি স্তরের মানগুলোর আন্ডারে কিছু নামও আছে। এই যেমন শক্তি স্তরের নাম আছে কে, এল, এম, এন। হ্যাঁ, তো এখন উপশক্তি স্তরের কিছু নাম আছে। এই নামগুলো কি তোমরা এটা একদম মুখস্থ করে ফেলবো। এস পি ডি এফ, এস পিডিএফ, এস পিডিএফ। পিডিএফ তো তোমরা জানো, এই পিডিএফ এ অনেকে পড়ালেখা করে না, অনেক ধরনের কি বলতাম শিট টিট নেয়। এই পিডিএফ সামনে এস লাগাই দিবা, এস পিডিএফ, এভাবে মনে রাখবা। তাহলে এদের মানগুলো হচ্ছে, এস এর মান হচ্ছে 0, পি এর মান হচ্ছে 1, ওকে, ডি এর মান কি, ডি এর মান 2। তাহলে এফ এর মান কি হবে, এফ এর মান সিরিয়াল ওয়াইজ 3। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, এন এর মান যেহেতু 1 2 3 এগুলার যেহেতু ভাইয়া বুঝাই দিয়েছেন যে যেহেতু প্রথম শক্তি স্তর, এর জন্য এর মান কি 1। এখন এসপিডিএফ এর মান কেন 0 2 1 2 3, এটা আমাদেরকে জানতে হবে না, অবশ্যই জানতে হবে। এখন আচ্ছা, এখানে উপশক্তি স্তরকে এন না, উপশক্তি স্তরকে আমরা এল দ্বারা প্রকাশ করব। ওকে, একে এল দ্বারা প্রকাশ করব। এল এর মধ্যেই, এল হচ্ছে উপশক্তি স্তর আর এসপিডিএফ হচ্ছে উপশক্তি স্তরের কয়েকটা নাম। যখন
এস এর যখন এল এর মান 0 হবে তখনই এস এর মান কি, তখনই ওই উপশক্তি স্তরের নাম কি হবে, এস। যখন এল এর মান 1 হবে তখন ওই উপশক্তি স্তরের নাম কি হবে, পি। যখন এল এর মান 2 হবে তখন সেই উপশক্তি স্তরের নাম কি হবে, ডি। এভাবে যখন 3 হবে তখন কি নাম হবে, এফ। ওকে, এবার আসো এই 3, 1, 2 এগুলো 0 এগুলো কেমনে আসছে, আসো একটা ছোট কনসেপ্ট আছে, নীতি আছে, তোমরা এটা পরীক্ষার খাতায়ও লিখতে হবে, নিজে বোঝার জন্য সেটা একটু অ্যাপ্লাই করতে হবে মাথার মধ্যে। সো আসি এবার, এল এর মান কিছু জিনিসের উপর নির্ভর করে, এল এর মান কি করে, কিছু জিনিসের উপর নির্ভর করে। এখন জিনিসগুলো কি কি সেগুলো আমাদেরকে জানতে হবে, সেগুলো আমাদের জানতে হবে। এবার আসো, এল এর মান সবসময় একটা রেঞ্জ থাকে, এ মান থেকে এ মান পর্যন্ত হবে। এল এর মান সবসময় কি হবে, 0 থেকে n-1 পর্যন্ত হবে। 0 থেকে কি n-1 পর্যন্ত হবে। এখন জিনিসগুলো একটু জটিল লাগতে পারে তোমাদের যারা ফার্স্ট টাইম করতেছো, যারা আবার রিভাইজ দেওয়ার জন্য কনসেপ্টগুলো ক্লিয়ার করতেছো এখন ভিডিও দেখে, তারা হয়তো আগের থেকেই জানো, কিন্তু এখন যারা পাস করতেছো তারা হয়তো বা একটু জটিল লাগতে পারে তাদের থেকে। সমস্যা নাই, পুরো ক্লাস করবা, দেখবা যে ইজি হয়ে যাবে অনেক। এল এর মান 0 থেকে n-1। এখন দেখো এই সূত্র অনুসারে যদি আমরা n এর মান বসাই, n এর মান যখন বসাবো, ধরো n এর মান 1, n এর মান কি 1, n এর মান যখন 1 হবে তখন n-1 কি, এখানে n1 বসাবো, 1 - 1 0 = 0। এখন 0 এল এর মান কত হবে, 0 থেকে 0 মানে কি, শুধু 0ই। 0 থেকে 0 আবার কোনো আছে, রেঞ্জ আছে, অবশ্যই শুধু 0, তার মানে কি শুধু 0 হবে। তার মানে এল এর মান যখন 0 তখন কি, তখন বললাম না এস কি, s = 0, p = 1, d = 2, f = কি 3। ওকে, এখন এগুলো হচ্ছে এল এর মান। এল এর মান যখন 0 হবে তখনই এই উপশক্তি স্তরের নাম কি হবে, এস। এখন দেখো এল এর মান যখন 0 তখন সেই উপশক্তি স্তর কি হবে, তখন সেই উপশক্তি স্তর হবে কি, এস। তখন সেই উপশক্তি স্তর কি হবে, এস। বুঝছো এবার? এখন দেখো, এখন যখন n = 2 ধরো, দ্বিতীয় শক্তি স্তরে গেলাম এবার, তখন একটা রেঞ্জ থাকবে, অবশ্যই থাকবে। তখন যেহেতু শর্ত অনুযায়ী এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত হবে, তাহলে 0 ধরতে হবে, n-1 যেটা আসবে সেটাও আমাকে ধরতে হবে। আসো এবার তাহলে আমরা 0 ধরবো, n এর মান এখন 2 - 1 তার মানে 1, তার মানে আমাকে 0 ধরতে হবে, এখন আবার কি 1ও ধরতে হবে। ওকে, এবার 0 ধরতে হবে, 1ও ধরতে হবে। কখন, n = 2 যখন হবে তখন আমাদের 0, 1 দুটোটাই ধরতে হবে, কারণ শর্তেই আমাদেরকে বলা হয়েছে 0 থেকে n-1 পর্যন্ত এল এর মান নির্ধারিত। এবার আসলে এল এর মান এখন দুইটা হবে, 0 হবে একটা, 1 হবে একটা। তখন সেই শক্তি স্তরে উপশক্তি স্তর থাকবে 2টা, সেই শক্তি স্তরে উপশক্তি স্তর থাকবে কয়টা, 2টা। এখন উপশক্তি স্তর কয়টা, 2টা, এস, আরেকটা কি 1 এর, এল এর মান 1 এর জন্য কত হবে, কি হবে, উপশক্তি স্তরের নাম পি হবে, রাইট, এস পি। এবার আসি সিরিয়াল ওয়াইজ করে যাই, n = 3, তোমরা ঠিক বুঝে নিয়েছো, তাহলে 3 - 1 2, তাহলে আমাদেরকে এবার কিন্তু 0 2 ধরবো না, এবার কিন্তু 0 1 2 সিরিয়াল ওয়াইজ 0 থেকে 2 মানে n-1 যতটা আসে, 10 আসলে 10, 0 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে ধরতে হবে। ওকে, এত দূরে তো যাবে না, এসএসসি লেভেলে এত দূরে যাবে না। ওকে, আসো তাহলে n = 3 হলে এল এর মান কত হবে, এল এর মান এবার 3, n এর মান 3, and 3 - 1 2, তাহলে 0 1 2, এবার হচ্ছে 0 1 2 কখন, n = যখন 3 হবে, যখন তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন পদার্পণ করবে, তাহলে কি হবে 0 1 2 2, হ্যাঁ 2, তাহলে
এবার কি হবে, এবার উপশক্তি স্তরগুলো কি হবে, এবার উপশক্তি স্তর কি হবে, 0 জন্য s, 1 এর জন্য p, তাহলে 2 এর জন্য কি, 2 এর জন্য আমরা জানি d, d = 2, কেন l এর মান যখন 2 হবে তখন এর নাম কি হবে d, তাহলে হবে কি d, সিম্পল। তাহলে এবার n = যখন 4 হবে, তাহলে তোমরা ঠিকই বুঝতে পারছো এবার কি হবে, l এর মান হবে 0, 1, 2 and 3, কারণ কি বলছে, রেঞ্জ দিছে 4 - 1 3, তাহলে 0 থেকে 4 মানে কি 0 1 2 3, এই তিনটাই, তার মানে এদের নাম কি হবে s p d f, তার মানে চতুর্থ শক্তি স্তরে চারোটাই উপশক্তি স্তর বিদ্যমান থাকবে। তখন কি হবে, তখন উপশক্তি স্তরের নামগুলো কি হবে, s p d f। এই জিনিসটা একটু মাথায় রাখবা, যখন প্রশ্ন আসবে এভাবে তোমাদের দেখাতে হবে, n যখন কত হবে, n যখন 1 হবে তখন l = 0, তখন হবে s, এগুলো তোমাদের দেখাতে হবে। এবার আসো, উপশক্তি স্তরের জিনিসটা ক্লিয়ার হয়েছে, আই থিঙ্ক, আশা করি ক্লিয়ার হয়েছে। উপশক্তি স্তর ক্লিয়ার হলে এগুলো একটু তুলে নিবা, নোটগুলো তুলে নিবা, যখন রিভাইজ দেওয়ার সময় তোমার এগুলো কাজে আসবে। তাহলে কি SPDF এর মান কি, SPDF এর মান হচ্ছে 0 1 2 3, চারটা উপশক্তি স্তর, চারটা মান। আর এগুলো কেমনে বের করবো আমি দেখাই দিলাম, 0 থেকে n-1, এটা হচ্ছে শর্ত, ওকে, এটা হচ্ছে শর্ত। এবার আসি উপশক্তি স্তর, শক্তি স্তর তো বুঝলাম, উপশক্তি স্তরে কিভাবে কি দ্বারা প্রকাশ করা হয়, l দ্বারা, প্রধান শক্তি স্তর n দ্বারা, ওকে। এবার আসি আরেকটা সিম্পল একটা সূত্র আছে, সিম্পল, অনেক সিম্পল। আচ্ছা, ইলেকট্রনের ধারণ ক্ষমতা, একটা শক্তি স্তরে ইলেকট্রন তো থাকবে, এমন তো 1000টা ইলেকট্রন থাকতে পারবে না, ও তো তাহলে ব্লাস্ট হয়ে ফেটে যাবে অথবা পরমাণু বিলুপ্ত হয়ে যাবে। এটা কি সম্ভব? না, সম্ভব না। আমরা তো বেঁচে আছি পরমাণুর কারণে, পরমাণুগুলো এক্সিস্ট করতেছে, যেহেতু এই পৃথিবীটা, এই কি সমাজটা বেঁচে আছে। যদি নিয়ম ছাড়া যদি পরমাণুর মধ্যে ইলেকট্রন এই এক্সিস্ট করতো, তাহলে তো পৃথিবী এক্সিস্ট করতো না, পরমাণু এক্সিস্ট করতো না। তো আসো, ইলেকট্রন ধারণ ক্ষমতা, ইলেকট্রন ধারণ ক্ষমতা মানে কি, ইলেকট্রনের ক্যাপাসিটি, ইলেকট্রন কি ধারণ ক্ষমতা, ধারণ ক্ষমতা। এখন ইলেকট্রনের ধারণ ক্ষমতা মানে কি, ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে একটা শক্তি স্তরে কতটা ইলেকট্রন থাকতে পারবে তার উপর নির্ভর করে এই সূত্র। আসো, সূত্রটা কি জেনে নিই প্রথমে, 2n স্কোয়ার, তার মানে এখানে আমাদের মান কি কি মান লাগবে এগুলো আগে জেনে নিই। এখানে আমাদের শুধু একটাই মান লাগবে, n এর মান যখন জানবো আমরা, ইলেকট্রন ধারণ ক্ষমতা, ম্যাথটাও শেষ, প্রশ্নটাও শেষ, 3 নাম্বার পেয়ে যাবো। মাঝে মধ্যে এরকম আসে, ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করো, হয়তো এত সিম্পল আসবে না, এমসিকিউতে আসতে পারে, ঘতে হয়তো আসবে না, এরকম এমসিকিউতে আসতে পারে। তো এই সূত্রটা কি, এটা সূত্রটা হচ্ছে এটা 2n স্কোয়ার। এখন দেখি কোন শক্তি স্তরে আমরা কয়টা ইলেকট্রন আমরা ধারণ করতে পারি, চলো এটা দেখি। আসো, প্রথম শক্তি স্তর মানে কে অর্থ কি, কে অর্থ হচ্ছে 1, কে হচ্ছে, কে দিয়ে না দেখি, আচ্ছা তোমরা জাস্ট মনে রাখবে KLMN, এগুলা তেমন ইম্পর্টেন্টও না, জাস্ট যখন প্রশ্নে যখন দিবে KLMN তখন তোমাদের বুঝতে হবে এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড, এটা হচ্ছে ফোর্থ, এভাবে মনে রাখবা। আমরা আগে n দিয়ে প্রকাশ করি, যেহেতু n এর মান আছে সেহেতু n দিয়ে প্রকাশ করি। n এর মান যখন 1 হবে তখন কি, প্রথম শক্তি স্তর। n এর মান যখন 1 হবে তখন প্রথম শক্তি স্তর, তখন কি হবে, তখন সেই শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কি হবে সেটা বের করি সূত্র দিয়ে। তাহলে ইলেকট্রন ধারণ ক্ষমতা, আমি ইলেকট্রন জাস্ট এভাবে লিখতেছি কারণ আমার যাতে সময়টা বাঁচে আর কি, তোমাদের যাতে বিরক্ত না লাগে, বেশি সময়ে যাতে বিরক্ত না লাগে। তোমরা কিন্তু এভাবে লিখবা না, তোমরা ফুল লিখবা, ইলেকট্রন ফুল লিখবা। ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে, সূত্রটা কি, 2n স্কোয়ার, তার মানে 2 ×
1 স্কয়ার তার মানে কত দুইটা তার মানে প্রথম শক্তি স্তরে আমরা কয়টা ইলেকট্রন ধারণ করতে পারবো দুইটা ইলেকট্রন ধারণ করতে পারবো শুধুমাত্র কয়টা দুইটা ইলেকট্রন এবার আসি n = 2 হলে n = 2 হলে কি হবে সিম্পল ধারণ ক্ষমতা 2n স্কয়ার কত হবে 2 × 2 স্কয়ার 2 স্কয়ারের জন্য কি 4 2 × 4 তার মানে কি 8টা দ্বিতীয় শক্তি স্তরে তার মানে 8টা ইলেকট্রন আমরা ধারণ করতে পারবো এর বাইরে গেলে সেটা হবে না সেটা গ্রহণযোগ্য নয় এবার আসি n = 3 n = 3 হলে সিম্পল তাহলে এগুলা না লিখে ডাইরেক্ট লিখে ফেলি 2 × কত 2 × 3 স্কয়ার তাহলে 2 × 9 তাহলে কত 18 তাহলে কত তৃতীয় শক্তি স্তরে তার মানে তৃতীয় শক্তি স্তরে 18টা ইলেকট্রন ধারণ করতে পারবে এবার আসো n = 4 n = 4 স্কয়ার 2 কত 4 × 16 16 দুগুণে কত 32 32 ওকে চতুর্থ শক্তি স্তরে তার মানে চতুর্থ শক্তি স্তরে 32টা ইলেকট্রন ধারণ করতে পারবে মানে 32টা ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে 32টা তৃতীয় শক্তি স্তরে 18টা আর দ্বিতীয় শক্তি স্তরে 8টা আর কি প্রথম শক্তি স্তরে শুধুমাত্র 2টা ওকে শুধুমাত্র 2টা তো ইলেকট্রন বিন্যাস জানার জন্য তোমাকে অবশ্যই জানতে হবে ইলেকট্রন সেই শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কতটুকু তোমরা যদি এটা না জানো তাহলে তুমি তো ওখানে ইলেকট্রন দিতেই থাকবা একটা শক্তি স্তরে দিতেই থাকবা তখন এটা কি এরর হবে না সেটা তো ভুল হবে অবশ্যই তাহলে তোমাদের এই ধারণ ক্ষমতা কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে আশা করি তোমরা এগুলা খাতায় নোট করে রাখছো যাতে পরবর্তীতে তোমাদের কাজে আসে এবার আসো মেইন একটা টপিক সেটা কি মেইন টপিক কি ইলেকট্রন বিন্যাসে আসি তাহলে একটা উদাহরণ দেখি উদাহরণ না আগে বুঝাই নি কেমনে ইলেকট্রন বিন্যাসটা করবা তোমরা ধরো একটা ধরো মৌল এখন মৌলটা ইলেকট্রন বিন্যাস করতে হবে আমরা জানি না সেটার কি ইলেকট্রন কত সেটা আমরা জানি না ধরো n জানি না আমরা n না ধরো x ধরি জানি না আমরা মৌলটা ইলেকট্রনও জানি না জাস্ট ফরম্যাটটা দেখাবো এরপরে তোমরা ইজিলি করতে পারবা এবার দেখো nটা কেন দিছি তোমরা দেখতে পারবা ইলেকট্রন বিন্যাস করার সময় ধরো কোনটা দিব সোডিয়াম কত 11 না ইলেকট্রন বিন্যাস 11 তার মানে কি 1s2 ওখানে দেখবা তোমরা এই ধরনের কতগুলো জিনিস দেখো 1s2 2s2 2p6 এই ধরনের জিনিসগুলো দেখবা তারপরে কি 3s1 ওকে এই ধরনের জিনিস কতগুলো দেখবে এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস মানে এটা একটা ফরম্যাট আছে কোনটার পরে কি হবে এগুলো একটা ফরম্যাট আছে তাহলে এখানে এটা কি 1 2 আবার 2 এখানে আবার 3 কেন দিছে কারণ এগুলো হচ্ছে কি প্রধান শক্তি স্তরের মান তার মানে তোমাকে ইলেকট্রন বিন্যাস করার সময় প্রথমে প্রধান শক্তি স্তরের মান দিতে হবে এরপর কি এখানে s মানে কি s আমরা জানি sটা কি s যখন 0 হয় মানে l যখন 0 হয় তখনই এর নাম কি হবে s হবে তার মানে s এর মানই কি 0 তার মানে sটা কি sটা জাস্ট কোন শক্তি স্তরে এক্সিস্ট করে প্রথম শক্তি স্তরে রিমাইন্ডে প্রথম শক্তি স্তরে জাস্ট sটা এক্সিস্ট করে কিছুক্ষণ আগে দেখলাম n = 0 হলে না n = 1 হলে তখন কি হবে s এক্সিস্ট করবে n = 2 হলে তখন কি sp n = 3 হলে তখন কি spd এভাবে সিরিয়াল ওয়াইজ যেতে থাকবে তার মানে n এর পর আমরা কি দিব l দিব যেহেতু এখানে উপশক্তি স্তর তার মানে spd লিখলে কি উপশক্তি স্তর তার মানে এখানে ফরম্যাট অনুযায়ী এখানে l দিব এবার আসো এখানে যে উপরে জিনিস সংখ্যাগুলো লিখলাম সংখ্যাগুলো কি বুঝেন এখন মনে বুঝে গেছো এগুলা কি ইলেকট্রন সংখ্যা তার মানে উপরে আমরা কি দিব ইলেকট্রন সংখ্যা এই ফরম্যাটটা যদি মনে রাখো কসম বলতেছি তোমরা ইলেকট্রন বিন্যাস পারবা ইনশাআল্লাহ পারবা এই ফরম্যাটটা জাস্ট মনে রাখবা জাস্ট মনে রাখতে হবে n যখন 1 হবে তখন l কি তিনটাই থাকবে নাকি দুইটা থাকবে নাকি একটা থাকবে
জাস্ট কনসেপ্টটা মাথায় রাখবা, n যখন 0 তখন l হবে ধরো n 0 কেন বলতেছি, n যখন 1 হবে তখন l কত হবে, l জাস্ট একটা থাকবে, l ওই একটা কি s, n যখন 2 হবে তখন কি হবে, তখন l দুইটা থাকবে, l কি দুইটা থাকবে, মানে কি 0 থেকে 2 - 1 মানে 0 1, l যখন 3টা হবে তখন l কয়টা থাকবে, 0 থেকে 3 - 1, তাহলে কি হবে 0 1 2 তিনটা। এভাবে জিনিসগুলো মাথায় রাখবা। আর উপরের ইলেকট্রনগুলো আমরা এখন জানলাম, ইলেকট্রন ধারণ ক্ষমতা জানলাম অবশ্যই। ওকে, আসো আমরা তো জানলাম যে শক্তি স্তরে ইলেকট্রন কয়টা থাকবে সেটার মান আমরা কি জানছি, উপশক্তি স্তরের মানটা জানছি, জানি নেই। এবার আসো উপশক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে সেটা আমাদের বের করতে হবে, অবশ্যই বের করতে হবে। এবার আসো উপশক্তি স্তরের মানগুলো বের করি। উপশক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে, প্রথম উপশক্তি স্তরে কয়টা থাকবে, দ্বিতীয় উপশক্তি স্তরে কয়টা থাকবে। এবার আসো উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা। এবার আসো উপশক্তি স্তরে ইলেকট্রন, উপশক্তি স্তর শর্ট করে লিখতেছি আর কি, ইলেকট্রন ধারণ ক্ষমতা। তোমরা দয়া করে একটু এগুলা বুঝে নিও। উপশক্তি স্তরের জন্য আমি লিখছি কি উ সহ ইলেকট্রন ধারণ ক্ষমতা, ইলেকট্রন ধারণ ক্ষমতা মানে উপশক্তি স্তর ইলেকট্রন ধারণ ক্ষমতা। আসো এর একটা কি সূত্র আছে, যেহেতু শক্তি স্তরের উপাদান শক্তি স্তরের জন্য 2n², এবার কি উপশক্তি স্তরের জন্য একটা সূত্র আছে, সেই সূত্র হচ্ছে 2 × 2l + 1, 2l + 1, 2 × 2l + 1। ওকে, 2 × 2l + 1 এটা কি, এটা হচ্ছে উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা। এবার আসো l আমরা কি জানি, l এর মান যখন 0, তার মানে সেটা হচ্ছে কি s, সেটা s। এভাবে না লিখি কেমন, l এর মান যখন 0, আচ্ছা হ্যাঁ জাস্ট s লিখি, কারণ মানগুলো তোমাদের মনে রাখতে হবে, শুধু l লিখলে হবে না। l ধরে নাও উপশক্তি স্তর, আর সেগুলোর নামই হচ্ছে এই SPDF, সেগুলোর ধরনই হচ্ছে SPDF। s এর একটা আকার আছে, p এর আকার আর একটা, d এর আকার আর একটা, সেগুলো হচ্ছে তোমরা HSC লেভেলে গেলে সেগুলো অনেক বিস্তারিত আলোচনা দেখবা। তো আসো s = 0, আমরা মান জানি s = 0, 0 একটু বেশি বড় হয়ে গেছে না, ডাইনোসরের ডিমের মতো 0 হয়ে গেল। আসো s = 0, তার মানে কি l এর মান 0, s = 0 মানে কি l এর মান 0। ওকে, l এর মান যখন 0 হবে, ধর এটা একটু পাশে লিখে রাখি l, যাতে একটু বুঝতে সুবিধা হয়। তখন মনে করবে s তো আছে এখানে, তো কি রে s তো নাই ভাইয়া, কি পড়াচ্ছে এগুলো, তাহলে এখানে s এর মান 0 মানে l এর মান 0, এটা তার মানে ইলেকট্রন ধারণ ক্ষমতা, ইলেকট্রন ধারণ ক্ষমতা কি হবে 2 × 2l + 1। আসো সিম্পল যোগ, এগুলো পারতেছো না, তাহলে কি হবে l = 0, তার মানে পুরো টার্ম 0, 1, তার মানে কয়টা, দুইটা, তার মানে s অরবিটালে দুইটা ইলেকট্রন ধারণ করতে পারবে, s অরবিটাল দুইটা ইলেকট্রন ধারণ করতে পারবে। এখন আসো সিরিয়াল ওয়াইজ দেখি, l = p, আবার 0 কেন দিলাম, কি রে, p = 1, p 1 জানি তো, SPDF 0 1 2 3, হ্যাঁ 0 1 2 3। আসো ইলেকট্রন ধারণ ক্ষমতা, তাহলে কি হবে 2 × কত 1 + 1, তার মানে 2 2 + 1 2 × 3 কত 6টা, তার মানে p অরবিটালে কি হবে 6টা ইলেকট্রন ধারণ করতে পারবে, 6টা ইলেকট্রন ধারণ করতে পারবে। এবার আসো d তে কি, d হচ্ছে 2, ইলেকট্রন ধারণ ক্ষমতা, মানে কি উপশক্তি স্তর, আবার অন্য কিছু ভাবেও না, হচ্ছে উপশক্তি স্তর। 2 × কত, আসো তো লিখতেছি না, ডাইরেক্ট মান বসাচ্ছি, 2 × 2 + 1, ওকে 2 4 + 1
তার মানে কি 2 × 5 10টা। ডি অরবিটালে 10টা ইলেকট্রন থাকবে, মানে ধারণ করতে পারবে। এবার আসো, এটা তোমরা পারবা। এফ এফ ইকুয়াল টু 3 উৎস ইলেকট্রন ধারণ ক্ষমতা। আসো 2 2 × কত 3 + 1, তার মানে 2 × কত 6 + 1 2 × 7, দ্যাট মিন্স 14টা। এফ অরবিটালে 14টা, ডি অরবিটালে 10টা, পি অরবিটালে কয়টা 6টা, এস অরবিটালে 2টা। এখন তোমাদের জিনিসগুলো মনে রাখতে হবে। ধারণ ক্ষমতা, ইলেকট্রন ধারণ ক্ষমতা কি, আর উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা কি, সেটা তোমাদের মনে রাখতে হবে। তোমাদের বইয়ে একটা ছক দেওয়া আছে, সেখানে সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে, শক্তি স্তরের মান দেওয়া আছে, নাম দেওয়া আছে, উপশক্তি স্তরের মান দেওয়া আছে, তারপর সেই উপশক্তি স্তরে কি ইলেকট্রন ধারণ ক্ষমতাও দেওয়া আছে। তোমরা জিনিসগুলো একটু মাথা ঠান্ডা করে জাস্ট ছকটার দিকে তাকায় থাকবা, কি করছে এখানে, জাস্ট ছকটার দিকে। এমনি তো তাকাইলে সেটা দেখবা যে অনেক ভেজাল লাগতেছে, কিন্তু জাস্ট শুধু ছকটার দিকে তাকায় থাকবা, দেখবা যে কি কি লিখছে এখানে। জিনিসগুলো পড়বা, না পড়লে মাথায় ঢুকবে না কখনো। আসো, আর আমরা তো আসি, আমরা কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য তো আসি অবশ্যই। আসো, আশা করি বুঝতে পারছো উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা কি, শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা কি। এবার একটা উদাহরণ দেখি ইলেকট্রন বিন্যাসের। ইলেকট্রন বিন্যাসে একটা উদাহরণ দেখি। ইলেকট্রন বিন্যাসে কি একটা উদাহরণ দেখব। আজকে ক্লাসটা একটু লং হচ্ছে, বাট ইলেকট্রন বিন্যাস যেহেতু জিনিসটা অনেক ইম্পর্টেন্ট ক্লাস করার জন্য একটু ধৈর্য তো ধরতেই হবে তোমাদেরকে। যেমন অর্গানিক ক্লাস, এগুলোর জন্য অনেক ক্লাস লাগবে, অনেক লং ক্লাস লাগবে এগুলা কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য, তাহলে তোমাদের একটু ধৈর্য ধরতে হবে। আচ্ছা, ইলেকট্রন বিন্যাস এবার কি, ফরম্যাটটা তো দেখাইছি, প্রথমে এন, তারপর এল, তারপর উপরে কি ইলেকট্রনের মান। এখন মাঝে মধ্যে দেখবা 2p2, অনেকে এটা উচ্চারণ কি করবে জানো, 2p²। আরে বাবা, এটা কি নাকি, এটা কি পাওয়ার, গণিতের পাওয়ার? এটা পাওয়ার না, এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা। গণিত আর কেমিস্ট্রিকে মিক্স করে না কখনো। এটা 2p² না। আবার দেখবো 2p³ বলবে, এটা কিউব না, 2p3, 2p2, এভাবে। ওকে, জিনিসগুলো একটু খেয়াল রাখবা। আসো একটা উদাহরণ দেখাই, সোডিয়ামের উদাহরণটাই দেখাই। আসো, সোডিয়াম না, এখন তো দেখাইছি সোডিয়ামটা। হ্যাঁ, পটাশিয়ামের ইলেকট্রন কত? তোমরা পর্যায় সারণীগুলো এখন যেহেতু বই পাইছো, পর্যায় সারণীর মৌলগুলো কি করবা, আস্তে ধীরে মুখস্থ করবা। 30 পর্যন্ত মুখস্থ করলে হবে। তোমাদের এসএসসি সিলেবাস অনুযায়ী 30 পর্যন্ত এনাফ। এর বাইরে যদি পারো অবশ্যই করো, তোমাদের ক্রেডিট এগুলা। 117টা সবগুলো যদি করতে পারো, 18টা যদি করতে পারো, 118টা ইনশাল্লাহ তোমাদের জন্যই ভালো। হ্যাঁ, আসো এবার পটাশিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? 19। পটাশিয়ামের ইলেকট্রন সংখ্যা 19। তাহলে কত? এবার আসি, ফরম্যাট কি? ফরম্যাট হচ্ছে প্রথমে এন বসবে। এন, তাহলে কম থেকে বেশিতে যাব, 1 থেকে 2তে যাব, নাকি 3 থেকে আবার 1 আসবো, এরকম তো না। এভাবে প্রথমে পরমাণু গঠন করবে, এরপর একটা শক্তি স্তর আসবে, এরপর এর বাইরে আরেকটা শক্তি স্তর, তারপর আরেকটা শক্তি স্তর, এভাবেই তো গঠন হয়েছে। তো এরকম সিম্পল, ছোট থেকেই তো বড় গঠিত হয়, নাকি বড় থেকে ছোট হতে থাকে না? আমরা কি ছোট থেকেই তো বড় হই, তাই না? তার মানে জিনিসগুলো ছোট থেকে বড় হবে। আসো তাহলে ছোট থেকে বড়। ওকে, এন এর মান কত? এন এর মান 1। প্রথমেই কি 1 বসাবো। এখন প্রধান শক্তি স্তরের জন্য উপশক্তি স্তরগুলো কি কি? প্রধান শক্তি স্তর এন যখন 1, বুঝে নাও, এন যখন 1, এল তখন কি হবে? এল তখন এস হবে, আর এস এর মান কি 0। তো আমরা এই 0টা বসাবো না, জাস্ট উপশক্তি স্তরের মানটা বসাবো। এবার এস, 1s। এবার আসো আগে জিনিসগুলো বসাই দিই, কেমন? জিনিসগুলো বসাই নি, উপশক্তি স্তর এগুলো বসাই নি, কেমন? এবার আসো, আমরা কি এখন 1p করবো? বলো তোমরা, 1p করবো না? জীবনেও না, ডাইরেক্ট কেটে দিবে। আমরা কি এবার 1p করবো না? 1 লিখবো না, ডাইরেক্ট এবার কি কোথায় লাফ মারবো? 2তে লাফ মারবো, দ্বিতীয় শক্তি স্তরে লাফ মারবো 2। এবার কি 2 এর জন্য কি, 2 এর জন্য কোন কোন উপশক্তি স্তর আছে? এস আছে, পি আছে। তার মানে আমাকে এস আগে লিখতে হবে। এস লিখবো আগে,
এরপর আবার আরেকটা পি আছে না, আরেকটা পি আছে, তার জন্য আবার কি 2p দিব, ঠিক আছে, তার জন্য 2p দিব। এরপর কি, এরপর হচ্ছে আরেকটা নি, এরপর হচ্ছে 3 তে লাফ মারবো। ওকে, 3 তে ফরম্যাট অনুযায়ী n = 3, প্রথমে 3 বসাবো। এল কি, এল আর এল 3 এর জন্য এল কত, 3 এর জন্য এল হচ্ছে 0 1 2 3, তার মানে SPD। ওকে, প্রথমে তাহলে প্রথমটার জন্য এস, আবার 3, আবার 3, কেন 3, কারণ PD বাকি আছে। এবার পি, আবার 3 দিব, কেন দিব, আবার ডি বাকি আছে, ডি। ওকে, আমি তো জাস্ট 1 2 3 এগুলো বসাই দিছি, এখন দেখি ইলেকট্রন কয়টার ভিতর ফিল আপ হবে। আসো, এবার আসো ফিল আপ করি ইলেকট্রন। তাহলে এখন দেখি 19টা আছে, আমাদের হাতে 19টা আছে। এখন 19টা বেশি হলে আমার আর সেটা পটাশিয়াম থাকবে না, সেটা অন্য মৌল হয়ে যাবে। এবার আসো 19টা আমাদের হাতে আছে, এবার প্রথম থেকে শুরু করি। এসে কয়টা থাকবে, এসে হচ্ছে কয়টা ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, 2, তাহলে 2 বসাই দিই। 2 টা কি ধরবো, 1s2, 1s2, 1s2। আবার আসো, সেটা আমরা কি উপশক্তি স্তরের উপর বসাবো, নট শক্তি স্তর, এভাবে বসাবো না, উপশক্তি স্তরের ঠিক উপরে, ডান পাশে ঠিক উপরে বসাবো। ওকে, এবার আসো 2s এর, এখন 2s এর ক্ষেত্রে কি হবে, আবার s এর উপর কি আবার 2, তার মানে আমার 4টা গেছে গা, 4টা চলে গেছে, আমার হাতে কয়টা আছে, 15টা। এবার আসো 15টার থেকে বসাইতে থাকি আমরা 2p, p এর ক্ষেত্রে ধারণ ক্ষমতা কত, 6টা, p শক্তি স্তরে ধারণ ক্ষমতা 6, বা 6 বসাই। ওকে, শেষ, প্রথম 2টা শক্তি স্তর আমাদের ফিল আপ করা শেষ। এবার যাবে ওরা কি, আমাদের হাতে আরো কয়টা আছে, 6 2 2 কত, 10টা ফিল আপ হয়ে গেছে। হাতে আছে কয়টা, 9টা, 9টা এখন বসাবো। 2 এর s এর উপর 2, আমরা সবাই জানি s হলে 2। এবার আসো 6। ওকে, ঠিক আছে, কয়টা বাকি, কয়টা হয়ে গেছে, 18টা, লাস্ট একটা বাকি। লাস্ট একটা কোথায় বসাবো, ডি তে, এই তো ডি তে কয়টা, 2টা, ডির কি বলতাম, ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, এই ডি উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, সবাই জানি 10টা। যেহেতু আমাদের হাতে আর নাই, আমরা এখানে স্টপ করে দিব, ইলেকট্রন বিন্যাস একটুকে স্টপ। এখন এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ইলেকট্রন বিন্যাস। ওকে, বাকিগুলা জিনিসগুলো তোমরা ইজিলি করতে পারবা, ফরম্যাটটা জাস্ট মনে রাখবা, এন এল আর উপরে কি ইলেকট্রন বিন্যাস। তাহলে আজকের ক্লাস এতটুকুই, জিনিসগুলো আশা করি বুঝতে পারছো। প্রধান শক্তি স্তর, উপশক্তি স্তর, ধারণ ক্ষমতা, অনেক মজার একটা কনসেপ্ট, এটা অনেক মজার জিনিস ইলেকট্রন বিন্যাস। এটা যদি মনে রাখতে পারো, এটা যদি বুঝো তোমরা, আশা করি ইনশাআল্লাহ, আল্লাহর কসম বলতে পারতেছি, বাকিগুলা ইনশাআল্লাহ পারবো তোমরা। ওকে, আশা করি তোমরা এগুলো নোট করে রাখছো। আজকের জন্য এতটুকুই, আর পরবর্তী ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম, সবাইকে ইনভাইট দিলাম। আশা করি তোমরা সবাই ভালো থাকবা। আজকের জন্য এতটুকুই, আসসালামু আলাইকুম।